নমস্কার। চুপকথায় আপনারা শুনছেন প্রবোধ কুমার সান্যালের অঙ্গার। আজ অন্তিম পর্ব। তার আগেই পূর্বের পর্ব দুটি একটু ফিরে দেখা। নলিনাক্ষ মাসে মাসে কিছু টাকা শোভনাদের পাঠায় এবং শোভনাদের সাথে চিঠিপত্রে তার নিয়মিত যোগাযোগও থাকে। কিন্তু হঠাৎ করে শোভনাদের আর কোনো খোঁজখবর না পেয়ে একদিন নলিনাক্ষ এসে হাজির হয় দুর্ভিক্ষ পীড়িত কলকাতায় শোভনাদের নতুন ঠিকানা বউবাজারের মেজবাড়িতে। এই মেজবাড়িতে শোভনাদের ভাড়া লাগে না। সেখানকার পরিবেশ এবং শোভনাদের বর্তমান পরিস্থিতি নলিনাক্ষকে হতবাক করে তোলে। পিসিমা এবং শোভনার বাদানুবাদ শুনে নলিনাক্ষ আর স্থির থাকতে না পেরে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসে এবং শেষে কিছু খাবার দাবার কিনে নিয়ে আবার ফিরে যায় বউবাজারের মেজবাড়িতে। এবার তৃতীয় এবং শেষ পর্ব। সেটা মাত্র এই বিগত শ্রাবণের কৃষ্ণপক্ষ। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। স্বল্পালোক কলকাতার পথঘাট পেরিয়ে একখানা গাড়িতে জিনিসপত্র তুলে নিয়ে চললুম আবার শোভনাদের ওখানে। নিজের বদান্যতায় কোনো গৌরব বোধ করছি নে, বরং সমস্ত খাদ্য সামগ্রীগুলোকে ঘৃণ্য মনে হচ্ছে। খাদ্য আর জীবনের সকল প্রশ্নকে ছাপিয়ে উঠেছে বলেই হয়তো খাদ্যের প্রতি এত ঘৃণা এসেছে। এসব পদার্থ আগে ছিল ভদ্র জীবনের নিচের তলাকার লুকোনো আশ্রয়। সেটার কোনো আভিজাত্য ছিল না। আজ সেটা যেন মাথার ওপর চড়ে বসে আপন জাতিচ্যুতির আক্রোশটা সকলের ওপর মিটিয়ে নিচ্ছে। তবু দুর্গম পথঘাট পেরিয়ে সেগুলো নিয়ে গিয়ে উপস্থিত হলুম বউবাজারের বাড়ির দরজায়। বহু পরিশ্রম আর অধ্যবসায় ব্যয় করে 2-3 জন লোকের সাহায্যে সেগুলো নিয়ে গিয়ে রাখলুম সেই সরু আনাগোনার পথের এক ধারে। 3 মাসের মতো খাদ্য সম্ভার কিনে এনেছিলুম। জিনিসপত্র বুঝে নিয়ে লোকগুলোকে বিদায় করলুম। ভিতর দিকে কোথায় যেন একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছিল। তারই একটা আভা এসে পড়েছিল আমার গায়ে। কলতলার ওপাশ থেকে শোনা গেল নারী কণ্ঠের সঙ্গে স্কুল মাস্টারের কথালাপের আওয়াজ জড়ানো। তাছাড়া নিচের তলাটা নিঃসার, মৃত্যুপুরীর মতো। আমি কয়েক পা অগ্রসর হয়ে গেলুম। ডাকলুম, মিনু, হারু। কোনো সাড়া নেই। যে ঘরখানায় দুপুরবেলায় আমি বসেছিলুম সেই ঘরখানা ভিতর থেকে বন্ধ। বুঝতে পারা গেল ক্লান্ত হয়ে পিসিমারা সবাই ঘুমিয়েছে। আবার আমি ডাকলুম, মিনু, ও হারু। বোধ করি বাইরের থেকে আমার গলার আওয়াজটা ঠিক বোধগম্য হয়নি। ঘরের ভিতর থেকে শোভনা সাড়া দিয়ে বললে, দিনরাত এত আনাগোনা কেন গা তোমার? মিনু ও বাড়িতে গেছে, আজ তাকে পাবে না, যাও। হতভাগা চামার। আমি বললুম, শোভা, আমি রে, আর কেউ নয়, আমি ছোড়দা। দরজাটা খোল দেখি। ছোড়দা? শোভনা তৎক্ষণাৎ দরজাটা খুলে দিয়ে আমার পায়ের কাছে এসে বসে পড়ল। অশ্রু সজল কণ্ঠে বললে, ছোড়দা, পেটের জ্বালায় আমরা নরককুণ্ডে নেমে এসেছি। তুমি আমাকে মাপ করো, তোমার গলা আমি চিনতে পারিনি। শোভনার হাত ধরে আমি তুললাম। বললুম, কাঁদিস নে, চুপ কর। তোরা তো একা নয় ভাই, লক্ষ লক্ষ পরিবার এমনি করে মরতে বসেছে। কিন্তু ভেঙে পড়লে চলবে না। এমনি করেই এই অবস্থাকে পেরিয়ে যেতে হবে শোভা। শোন, কালকেই আমি দিল্লি যাব। তাই তাড়াতাড়িতে তোদের জন্য 4টি চাল ডাল কিনে আনলুম, ওগুলো তুলে রাখ। চাল ডাল এনেছ? দুর্বল শরীরের উত্তেজনায় শোভনা যেন শিউরে উঠল। যেন ভাবি ক্ষুধা তৃপ্তির কল্পনায় কেমন একটা বিকৃত উগ্র ও অসহ্য উল্লাস তার কণ্ঠস্বরের মধ্যে কাঁপতে লাগল। রুদ্ধশ্বাসে সে বললে, তুমি বাঁচালে, তুমি বাঁচালে ছোটদা। তোমার দেনা আমরা কোনো দিন শোধ করতে পারবো না। এই বলে আমার বুকের মধ্যে মাথা রেখে আমার চিরদিনকার আদরের ভগ্নী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। বললাম, ওর সঙ্গে নতুন জামা কাপড়ের একটা পুঁটলি রয়েছে, ওটা আগে তুলে রাখ শোভা। শোভনা আমাকে ছেড়ে দিয়ে কেরোসিনের ডিবেটা নিয়ে এসে খাদ্য সামগ্রীর কাছে দাঁড়িয়ে একবার সব দেখল। তারপর অসীম তৃপ্তির সঙ্গে কাপড়ের বস্তাটা তুলে নিয়ে ঘরের ভিতরে চৌকির নিচে রেখে এলো। বললে, ছোড়দা, মনে আছে কোড়া জামা কাপড় পরে লোকের সামনে এসে দাঁড়ানো
আমাদের পক্ষে কি লজ্জার কথা ছিল? দোকান থেকে চাল ডাল এলে লুকিয়ে সেগুলোকে সরিয়ে ফেলতুম, পাছে কেউ ভাবে চাল কেনার আগে আমাদের বুঝি খাবার কিছু ছিল না। মনে আছে ছোটদা? হেসে বললাম, সব মনে আছে রে। শোভনা করুণ কণ্ঠে বললে, তুমি বলতে পারো ছোটদা, এই দুর্ভিক্ষ কবে শেষ হবে? সবাই যে বলছে নতুন ধান উঠলে আমাদের আর উপোস করতে হবে না। তার আর্ত কণ্ঠ শুনে আমি চুপ করে রইলুম, কারণ সরকারি চাকর হলেও ভিতরের খবর আমার কিছুই জানা ছিল না। শোভনা পুনরায় বললে, ফরিদপুরের সেই মস্ত মাঠ তোমার মনে আছে ছোটদা? ভাবতো, সেই মাঠে আমনের সোনার শীষ পেকেছে, হাওয়ায় তারা ঢেউ খেলছে আনন্দে। মাঠে মাঠে চাষার দল গান গেয়ে কাটছে সেই ধান, সেই লক্ষ্মীকে ভারে ভারে তারা ঘরে তুলে আনছে। মনে পড়ে। শোভনার স্বপ্নময় দুটি চোখ হয়তো সেই সোনার বাংলার মাঠে মাঠে একবার ঘুরে এলো, কিন্তু আমি কেরোসিনের ডিবের আলোয় এই নরককুণ্ড ছাড়া আর কোথাও কিছু দেখতে পেলুম না। কেবল নিঃশ্বাস ফেলে বললুম, মনে পড়ে বই কি। কিন্তু এ কি শুনছি ছোটদা? শোভনা আমার মুখের দিকে আবার ফিরে তাকালো। সভয়ে চক্ষু তুলে সে পুনরায় বললে, গোছা গোছা কাগজ বিলিয়ে আবার নাকি ওরা শুষে নিয়ে যাবে সেই আমাদের ভাঙা বুকের রক্ত। নবান্নর পর আবার নাকি ভরে যাবে আমাদের ঘর কাঙালির কান্নায়। বলতে পারো তুমি? কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, সহসা বাইরেকার পায়ের শব্দ পেয়ে শোভনা সচকিত আতঙ্কে অন্ধকারের দিকে ফিরে তাকালো। তারপর কম্পিত অধীর কণ্ঠে সে বললে, ছোটদা, এবার তুমি যাও, তোমার অনেক রাত হয়ে গেছে, এখন নিশ্চয়ই 9টা। আমার মনে ছিল না, নিশ্চয়ই 9টা বেজেছে। এবার তুমি যাও ছোটদা। এগুলো তুলে রাখ আগে সবাই মিলে। রাখবো, ঠিক রাখবো, একটি একটি চাল ডালের দানা গুনে গুনে রাখবো, কিন্তু এবার তুমি যাও ছোটদা, আলো ধরছি, তুমি যাও, একটুও দেরি করো না, লক্ষ্মীটি ছোটদা। শোভনা চঞ্চল অস্থির উদ্দাম হয়ে এসে আমাকে যখন এক প্রকার টেনে নিয়ে যাবে, সেই সময় একটি লোক চাল ডালের বস্তার উপর হোঁচট খেয়ে ভিতরে এসে দাঁড়ালো। একেবারে গায়ের ওপর এসে পড়ে বললে, ও নতুন লোক দেখছি, চাল ডাল এনে একবারে নগদ কারবার। লোকটার পরনে একটা খাকি শার্ট, সর্বাঙ্গে কেমন একটা নেশার দুর্গন্ধ। আমি বললুম, কে তুমি? আমি কারখানার ভূত স্যার। এই বলে হঠাৎ শোভনার একটা হাত ধরে ঘরের দিকে টেনে নিয়ে বললে, এসো, কথা আছে। কথা কিচ্ছু নেই, ছাড়ো, বলে শোভনা তার হাতখানা ছাড়িয়ে নিল। বটে? লোকটি ভুরু বাঁকিয়ে বললে, আগাম একটা টাকা দিইনি কাল? রুদ্ধশ্বাসে শোভনা বললে, বেরিয়ে যাও বলছি ঘর থেকে। বাহ, বেরিয়ে যাব বলে বুঝি এলুম 1.5 মাইল হেঁটে? বেশ কথা বলে পাগলি। চিৎকার করে শোভনা বললে, বেরো বলছি শিগগির, চলে যাও, দূর হয়ে যাও ঘর থেকে। লোকটা বোধ হয় তক্তাখানার ওপর বসবার চেষ্টা করছিল। হেসে বললে, আজ বুঝি আবার খেয়াল উঠল? শোভনা আর্তনাদ করে উঠল, ছোটদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো তুমি? এ অপমানের কি কোনো প্রতিকার নেই? দাঁড়ো, আজ খুন করব বটিখানা। বলতে বলতে ছুটে সে বেরুলো, রান্নাঘরের দিকে চলল। লোকটা এবার উঠে বাইরে এলো, বলে, মশাই, এই নিয়ে মেয়েটা আমাকে অনেকবারই খুন করতে এলো, বুঝলেন? আসলে মেয়েটা মন্দ নয়, কিন্তু ভারী খেয়ালি। তবে কি জানেন স্যার, আমরা হচ্ছি এসেনশিয়াল সার্ভিসের লোক, যুদ্ধের কারখানায় লোহা লক্ষ্য নিয়ে কাজ করি। মেয়ে মানুষের মেজাজ টেজাজ অত বুঝি নে। এইসব জানে ওই আইই মার্কা লোকগুলো, ওরা নানা রকম ভাঁড়ামি করতে পারে। এমন সময় উন্মাদিনীর মতো একখানা বঁটি হাতে নিয়ে শোভনা ছুটে বেরিয়ে এলো। পিসিমা ধর্মরিয়ে এলেন, হাড়ু ছুটে এলো। লোকটি শান্ত কণ্ঠে বললে, আচ্ছা আচ্ছা, আর খুন করতে হবে না, দেখছি আজ খেয়ালের ভূত চেপেছে ঘাড়ে। আচ্ছা, এই যাচ্ছি সরে। বিনোদবালা আর পিসিমা দৌড়ে এসে ধরে ফেললেন শোভনাকে। লোকটি পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বললে, বেশ, সেই ভালো, বিনোদের ঘরে রইলুম এ রাত্রিটার মতন, কিন্তু মাঝরাত্রিরে আমাকে নিশ্চয়ই ডেকে ঘরে নিও, নইলে কিছুতেই আমার ঘুম হবে না, বলে রাখলুম। আচ্ছা বেশ, কাল না হয় 250 চালই দেওয়া যাবে। আয় বিনোদ, তোর ঘরে যাই।
বলতে বলতে বিনোদের হাতখানা টেনে নিয়ে সেই কদাকার লোকটা স্কুল মাস্টারের ঘরের দিকে চলে গেল। শোভনা সহসা আমার পায়ের ওপর লুটিয়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বললে, কবে কবে ছোড়দা, কবে এই রাক্ষসী যুদ্ধ থামবে? তুমি বলে যাও, তুমি বলে যাও, কবে এই অপমানের শেষ হবে? আমাদের মৃত্যুর আর কতদিন বাকি? আস্তে আস্তে আমি পা ছাড়িয়ে নিলুম। শোভনার হৃৎপিণ্ড থেকে আবার রক্ত উঠে এলো। বললে, তুমি যেখানে যাচ্ছ সেখানে যদি কেউ মানুষ থাকে তাদের বলো, এই যুদ্ধ আমরা বাধাইনি, দুর্ভিক্ষ আমরা আনিনি, আমরা পাপ করিনি, আমরা মরতে চাইনি। শোভনা কাঁদুক, সবাই কাঁদুক, আমি অসাড় ও অন্ধের মতো হাতড়ে হাতড়ে সেখান থেকে বেরিয়ে সোজা বাইরে এসে পথে নামলুম। অন্ধকারে কোথাও কিছু দেখতে পেলুম না, শুধু অন্ধকার, অনন্ত অন্ধকার। কেবল মনে হলো অঙ্গারের আগুন যেমন পুড়ে পুড়ে নিস্তেজ হয়ে আসে, তেমনি মহানগরের ক্ষুধাশ্রান্ত কাঙালিরা চারিদিকে চোখ বুজে পথে ঘাটে নালা নর্দমায় শুয়ে মৃত্যুর পদধ্বনি কান পেতে শুনছে। চুপ কথায় আপনারা শুনলেন আমাদের প্রথম ধারাবাহিক গল্প অঙ্গার। গল্পটি আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন। বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, শস্য শ্যামলাম মাতরম, বন্দে